ওয়েলকাম সবাইকে আমার নতুন ভিডিওতে। আজকে পুঁই মাচা গল্পের প্রথম ভাগ যেখানে শেষ হয়েছিল ঠিক তারপর থেকে দ্বিতীয় ভাগের বিশ্লেষণ শুরু করছি। প্রকৃতপক্ষে গল্পটা অনেকটা বড়, তাই জন্য আমাকে একটু ছোট ছোট ভাগে বিশ্লেষণ করে বোঝাতে হচ্ছে। সবাই একটু ধৈর্য ধরে গল্পটা শোনো এবং আমি গুরুত্বপূর্ণ জায়গাগুলোকে কিন্তু একটু জোর দিয়ে বলছি যে কী রকমের প্রশ্ন সেখান থেকে আসতে পারে এবং গল্পের যতটা পারা যায় আমি সুন্দরভাবে বিশ্লেষণ করছি। আশা করি গল্পটা ভালো লাগবে। একটুখানি শুনে জানিও কেমন লাগলো। বসিয়া সহায় হরি বড় বড় মেয়ের দিকে চাহিয়া দেখিলেন তাহার চোখ দুটো জলে ভরিয়া আসিয়াছে। তাহার মনে বড় কষ্ট হইল, কিন্তু মেয়ের যতই সাধের জিনিস হোক পুঁইশাকের পক্ষাবলম্বন করিয়া পুঁইশাকের পক্ষে গিয়ে তিনি দুপুরবেলা স্ত্রীকে চটাইতে আদৌ সাহসী হইলেন না। নিঃশব্দে খিড়কি দৌড় দিয়া বাহির হইয়া গেলেন। তিনি কিন্তু তার স্ত্রীকে একদম চটাতে চাইলেন না। তিনি কি করলেন, আস্তে আস্তে একদম নিঃশব্দে তিনি খিড়কি দরজা দিয়ে বেরিয়ে গেলেন। বসিয়া রাঁধিতে রাঁধিতে বড় মেয়ের মুখের কাতর দৃষ্টি স্মরণে পড়িবার সঙ্গে সঙ্গে অন্নপূর্ণার মনে পড়িল গত অরন্ধনের পূর্বদিন বাড়িতে পুঁইশাক রান্নার সময় কেন্তি আবদার করিয়া বলেছিল, মা অর্ধেকগুলো কিন্তু একা আমার, আর অর্ধেক সব মিলে তোমাদের। বাড়িতে যখনই রান্না হচ্ছিল পুঁইশাক, তার মার মনে পড়ল যে অনেক দিন আগে খেন্তির মায়ের মনে পড়ল যে সে কিন্তু আগের অরন্ধনের দিনকে বাড়িতে পুঁইশাক রান্নার সময় খেন্তি আবদার করিয়া বলেছিল যে অর্ধেকটা, যে যতটা শাক রান্না হয়েছে তার অর্ধেকটা খেন্তির আর বাকি অর্ধেকটুকু সকলের। তো এই মনটাকে তিনি বড় কষ্ট পাচ্ছেন যে পুঁইশাক মেয়েটা ভালোবাসে, অথচ আমি ফেলে দিলাম, তো খুব কষ্ট পেয়েছেন তিনি। তো কি করবেন, আর কিছু করার নেই। মায়ের মন বড়ই কষ্ট পায় সন্তানের জন্য। বাড়িতে কেহ ছিল না। তিনি নিজে গিয়া উঠানের এক খিড়কি দোরের আশেপাশে যে কটা ডাঁটা পড়েছিল সেগুলি কুড়াইয়া লইয়া আসিলেন। বাকিগুলো কুড়োনো যায় না, ডোবার ধারে ছাইগাদায় ফেলিয়া দিয়েছে। তো যেগুলো কুড়িয়ে পেল, মনের মধ্যে এতই মেয়ের জন্য কষ্ট হচ্ছে যে পুঁইশাকটা এত ভালোবাসে সে, আশেপাশে যেগুলো পড়েছিল সেগুলো না টুকটুক করে কুড়িয়ে আনলো। কুড়িয়ে এনে সে এবার চেষ্টা করলো সেটাকে রান্না করতে। কুঁচো চিংড়ি দিয়ে একেবারে চুপি চুপি পুঁইশাকের তরকারি রান্না করলো। দুপুরবেলা খেন্তি পাতে পুঁইশাকের চচ্চড়ি দেখিয়া বিস্ময় এবং আনন্দপূর্ণ ডাগর চোখে মায়ের দিকে ভয়ে ভয়ে চাহিল। এবার কি বলছে না, পুঁইশাকের চচ্চড়ি দেখে প্রচণ্ড অবাক হয়ে গেল এবং প্রচণ্ড আনন্দ পেল সে। সেবার তারই সুন্দর বড় বড় চোখে সে মায়ের দিকে একটু ভয়ে ভয়ে তাকিয়ে রইল। দু একবার এদিকে ওদিকে ঘুরিয়া আসিতেই অন্নপূর্ণা দেখিলেন উক্ত পুঁইশাকের এক টুকরাও তাহার পাতে পড়ে নাই। পুঁইশাকের ওপর তাহার এই মেয়েটির কিরূপ লোভ তাহা তিনি জানিতেন। জিজ্ঞাসা করিলেন, কিরে খেন্তি, আর একটু চচ্চড়ি দিই? খেন্তি তৎক্ষণাৎ কী করল, ঘাড় নাড়িয়া এই আনন্দজনক প্রস্তাব সমর্থন করিল। কি ভাবিয়া অন্নপূর্ণার চোখে জল আসিল। চাপিতে গিয়া কি করলেন তিনি, না চোখ উঁচু করিয়া যেহেতু চোখের জল কেউ না দেখতে পায়, একটা সন্তানের প্রতি ভালোবাসায় মাকে অনেক সময় শাসন করতেও হয়। আবার সেই কষ্টটা যখন মেয়ে যখন আনন্দ পায় কোনো কিছুতে, সন্তান যখন আনন্দ পায় তখন কিন্তু মায়ের চোখে অনেক সময় জলও আসে। তো এই জল চাপার জন্য সে কী করলো, অন্নপূর্ণা কী করলো না, চোখ উঁচু করিয়া তিনি চালের বাতায় গোঁজা ডাল হইতে শুকনো লঙ্কা পাড়িতে লাগিল। চালের বাতা তখনকার দিনে তো টালির চাল বা এরকম খড়ের চাল ছিল বা দরমার চাল রান্নাঘরে, তো ওখানে চালের বাতা বলতে ওই যে মাচা টাইপের থাকে, একটা কাঠামো থাকে, সেখানে একটু শুকনো লঙ্কা গোঁজা আছে আর কি, সেখান থেকে তিনি লঙ্কা পাড়ার ভান করলেন চোখের জলটাকে আড়াল করার জন্য। আচ্ছা, এরপরে কালীমায়ের চণ্ডীমণ্ডপ কালীময় যে ব্যক্তি, কালীময়ের চণ্ডীমণ্ডপে সেদিন বৈকালবেলা সহায় হরির ডাক পড়ল। সংক্ষিপ্ত ভূমিকা ফাঁদিবার পর কালীময় উত্তেজিত সুরে বলিলেন, সেসব দিন কি আর আছে ভায়া, এই ধরো কেষ্ট মুখুজ্জে। স্বভাব নইলে পাত্র দেব না করে কি কাণ্ডটাই না করলেন। আচ্ছা, এখানে বলতে চাইছে
যে কালীময় চৌধুরী চণ্ডীমণ্ডপে তিনি বলতে চাইছেন যে কেষ্ট মুখার্জি বলেন একজন ব্যক্তি, তিনি স্বভাব মানে স্বজাত আর কি, স্বজাতি না হলে পাত্রস্থ করবে না আর কি মেয়েকে। তো তখনকার দিনের এই ব্যাপারটা ছিল যে এখন যেমন অসবর্ণ প্রথাটা, অসবর্ণ বিয়ে আমাদের সমাজে একেবারেই স্বীকৃত, তখনকার দিনে না যে যেমন ব্রাহ্মণরা ব্রাহ্মণকেই মেয়ে সম্প্রদান করবে, তো এই রীতিটা ছিল। আবার যে জাতের মানে যে গোত্রের সেই গোত্র অনুযায়ী বা সেই জাত অনুযায়ী সে আর কি কন্যা পাত্রস্থ করবে, এটাই ছিল নিয়ম। তাই তখনকার দিনে এরকম একটা ব্যাপার ছিল। তাই এখানে বলছে যে অবশেষে কিনা হরির ছেলেটাকে ধরে পড়ে মেয়ের বিয়ে দেয়। তবে রুক্ষ তারা কী স্বভাব, রাম বলো 6-7 পুরুষে ভঙ্গ পচা ক্ষত্রিয়। আচ্ছা, শূদ্র আর কি, সেই শূদ্রদের যে আমাদের যে বর্ণপ্রথা ছিল, তোমরা তো সবাই জানো যে আমাদের যে বর্ণপ্রথায় ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, তো এই শূদ্রদের একেবারেই নিম্ন স্তরে ধরা হয়। এই শূদ্ররা কিন্তু কোনো সময় উঁচু জাতে স্থান পায় না। তো বলছে ভঙ্গ পর্যা ক্ষত্রিয়। পরে সুর নরম করিয়া বলিলেন, তা সমাজের সেসব শাসনের দিন কি আর আছে? দিন দিন চলে যাচ্ছে, বেশি দূর যাই কেন, এই যে তোমার মেয়েটি 13 বছরের। সহায় হরি বাধা দিয়া বলতে গেলেন, এই শ্রাবণে 13, আহা হা হা, 13 আর 16 কি তফাৎ কিসের শুনি? 13 আর 16 তফাৎটা কিসের? আর এসে 13 হোক আর 16 হোক, চাই 50 হোক, তাতে আমাদের দরকার নেই, সে তোমার হিসেব তোমার কাছে। কিন্তু পাত্তর আশীর্বাদ হয়ে গেল, তুমি বেঁকে বসলে কি জন্যে শুনি? ও তো ওই রকম উৎসুগ্য করা মেয়ে, মানে আশীর্বাদ যে মেয়ের হয়ে যায় সেই মেয়েকে তখনকার সমাজে উৎসর্গ করা হয়েছে। এই উৎসর্গ কথাটা একেবারে চলিত ভাষায় অপভ্রংশ হয়ে একেবারে উৎসুগ্য বলা হচ্ছে, উৎসর্গ করা মেয়ে আর কি। তো এরকম উৎসর্গ হয়ে গেছে, যার সাথে মানে বাগদত্তা হয়ে গেছে, যে আশীর্বাদ করা হয়ে গেছে, মানে ওই ছেলের সঙ্গেই তাকে বিয়ে দিতে হবে, এরকম একটা সমাজে রীতি ছিল তো, বা প্রথা। আশীর্বাদ হওয়াও যা, বিয়ে হওয়াও তাই, 7 পাকের যা বাকি। এই তো সমাজে বসে এসব কাজগুলো তুমি যে করবে আর আমরা বসে বসে দেখব, এ তুমি মনে ভেবো না। সমাজের বামুনদের যদি জাত মারবার ইচ্ছে না থাকে, মেয়ের বিয়ের বন্দোবস্ত করে ফেলো। পাত্তর রাজপুত্তর না হলে পাত্তর মেলে না। গরিব মানুষ দিতে পারবে না বলেই সীমন্ত মজুমদারের ছেলেকে ঠিক করে দিলাম। লেখাপড়া নাই বা জানলো, জজ ম্যাজিস্ট্রেট না হলে কি মানুষ হয় না? দিব্যি বাড়ি, বাগান, পুকুর, শুনলাম এবার নাকি কুঁড়ির জমিতে 4টি আমন ধানও করেছে। ব্যাস রাজার হাল। 2 ভাইয়ের অভাব কি? ইতিহাসটা হইতেছে যে মণিগাঁয়ের উক্ত মজুমদার মহাশয়ের পুত্রটি কালীময়ী ঠিক করিয়া দেন। কেন কালীময় মাথা ব্যথা করিয়া সহায় হরির মেয়ের বিয়ের সম্বন্ধ মজুমদার মহাশয়ের ছেলের সঙ্গে ঠিক করিতে গেলেন, তাহার কারণ নির্দেশ করিতে যাইয়া কেহ বলেন যে কালীময় নাকি মজুমদার মহাশয়ের কাছে অনেক টাকা ধারেন, অনেক দিনের সুদ পর্যন্ত বাকি, শীঘ্র নালিশ হইবে ইত্যাদি। এই গুজব শুধু যে অবান্তর তাহাই নয়, ইহার কোনো ভিত্তি আছে বলিয়াও মনে হয় না। আসলে কালীময় মজুমদার সেই সহায় হরি চাটুর্যের মেয়ের জন্য, খেন্তির জন্য একটা ছেলে দেখেছিল। সেই ছেলে হচ্ছে সীমন্ত মজুমদারের ছেলে। সেই ছেলেকে ঠিক করে দিয়েছিলেন এবং তার সাথে আশীর্বাদও হয়ে গিয়েছিল। এরপরে সেই ছেলেটি একটু স্বভাবটা ভালো নয় বলে সহায় হরি চাটুর্যে সেই ছেলেটার সাথে বিয়ে দিতে রাজি হননি। আচ্ছা, যাহাই হোক, পাত্রপক্ষ আশীর্বাদ করিয়া যাওয়ার দিন কতক পরে সহায় হরি টের পান যে পাত্রটি কয়েক মাস পূর্বে নিজের গ্রামে কি একটা করিবার ফলে গ্রামের এক কুম্ভকার বধূর আত্মীয় স্বজনের হাতে বেদম প্রহার খাইয়া কিছুদিন নাকি শয্যাগত ছিল। এরকম পাত্রে মেয়ে দিবার প্রস্তাব মনোপুত না হওয়ায় সহায় হরি সেই সম্বন্ধ ভাঙিয়া দেন। তো ছেলেটি যেহেতু স্বভাব একটু খারাপ ছিল, চরিত্র খারাপ ছিল, সে তো কুম্ভকার কোনো বধূর সঙ্গে
তিনি একটু সম্পর্কে জড়িয়ে পড়েন এবং সেই সম্পর্কের জন্য আত্মীয় স্বজনের কাছে বেদম মার খেয়েছিল এবং সেই মার খেয়ে সে শয্যাগত হয়েছিল। এই রকম পাত্রে কিন্তু কোনো বাবাই চাইবে না যে তার মেয়ের সাথে বিয়ে হোক, তো ন্যাচারালি সহায়রী চাটুর্যেও চায়নি। দিন 2 পরের কথা। সকালে উঠিয়া সহায়রী উঠানে বাতাবি লেবুর গাছের ফাঁক দিয়া যেটুকু নিতান্ত কচি রাঙা রৌদ্র আসিয়াছিল তাহারই আতপে বসিয়া আপন মনে তামাক টানিতেছেন। বড় মেয়ে খেন্তি আসিয়া চুপি চুপি বলিল, বাবা যাবে না? মা ঘাটে গেল। সহায়রী একবার বাড়ির পাশে ঘাটের পথের দিকে কি জানি কেন চাহিয়া দেখিলেন, পরে নিম্নস্বরে বলিলেন, যা শিগগির শাবলখানা নিয়ে আয় দেখি। কথা শেষ করিয়া তিনি উৎকণ্ঠার সহিত জোরে জোরে তামাক টানিতে লাগিলেন এবং পুনরায় একবার কি জানি কেন খিড়কির দিকে সতর্ক দৃষ্টি নিক্ষেপ করিলেন। ইতিমধ্যে প্রকাণ্ড ভারী একটা লোহার শাবল 2 হাত দিয়া আঁকড়াইয়া ধরিয়া খেন্তি আসিয়া পড়িল। তৎপরে পিতাপুত্রীতে সন্তর্পণে সম্মুখের দরজা দিয়া বাহির হইয়া গেল। ইহাদের ভাব দেখিয়া মনে হইতেছিল ইহারা কারোর ঘরে সিঁড় দিবার উদ্দেশ্যে চলিয়াছে। ব্যাপারটা এরকম দাঁড়ালো যে সহায়রী আপন মনে বসে একটু রোদ্দুর আসছিল, সেই বাতাবি লেবু গাছের ফাঁক দিয়ে সেই রোদে বসে একটু তামাক টানছিল। তামাক মানে একটু নেশার জিনিস, তামাক হুঁকায় করে টানে, সেই টানছিল। কিন্তু খেন্তি এসে বলল, বাবা যাবে না? মা তো ঘাটে গেল। মানে মা যখন ঘাটে যায় তখন একটু সময় লাগে। তখনকার দিনে এই দিঘি পুকুরে স্নান করার বা নদীতে স্নান করার একটা প্রবণতা ছিল, যেটা এখন অনেকটা কমে এসেছে আমাদের সমাজে। তো যাই হোক, তো তামাক টানিতেছেন এবং সহায়রী একবার সব দিক তাকিয়ে নিয়ে ভয়ে ভয়ে সে কিন্তু সদর দরজা দিয়ে শাবল নিয়ে মেয়েকে নিয়ে বেরিয়ে গেল, কিছু একটা করতে যাচ্ছে। অন্নপূর্ণা স্নান করিয়া সবই কাপড় ছাড়িয়া উনুন ধরাইবার জোগাড় করিতেছেন। মুখুজ্জে বাড়ির ছোটো খুকি দুর্গা আসিয়া বলিল, তাহলে মুখুজ্জে বাড়ির ছোটো খুকির নাম হচ্ছে দুর্গা। দুর্গা আসিয়া বলিল, খুড়িমা, মা বলে দিলে খুড়িমাকে গিয়ে বল মা ছোঁবে না, তুমি আমাদের নবান্নটা মেখে আর ইতুর ঘটগুলো বার করে দিয়ে আসবে। মুখুজ্জে বাড়ি ও পাড়ায় যাইবার পথের বাঁধারে এক জায়গায় শেওড়া, বনভাট, রাংচিতা, বনচালতা গাছের ঘন বন শীতকালের সকালে এক প্রকার লতাপাতার ঘন গন্ধ বন হইতে বাহির হইতেছিল। একটা লেজঝোলা হলদে পাখি আমড়া গাছের এ ডাল হইতে ও ডালে যাইতেছে। তাহলে কি বলছে? লেজঝোলা হলদে পাখি আমড়া গাছের এই ডাল থেকে ও ডালে যাইতেছে। প্রশ্ন এরকম আসতে পারে যে আমড়া গাছের এই ডাল হইতে ও ডালে যাইতেছে, পাখিটির নাম মাছরাঙা হলদে পাখি নাকি যে কোনো পাখি? আচ্ছা, তো এখানে হলদে পাখি হবে। দুর্গা আঙুল দিয়া দেখাইয়া বলিল, খুড়িমা খুড়িমা, ওই যে কেমন পাখিটা। পাখি দেখতে গিয়া অন্নপূর্ণা কিন্তু আর একটা জিনিস লক্ষ্য করিলেন। ঘন বনটার মধ্যে কোথায় এতক্ষণ থুপ থুপ করিয়া আওয়াজ হইতেছিল। কে যেন কি খুঁড়িতেছে। দুর্গার কথার পরেই হঠাৎ সেটা বন্ধ হয়ে গেল। অন্নপূর্ণা সেখানে খানিকক্ষণ থমকিয়া দাঁড়াইলেন, পথে চলিতে আরম্ভ করিলেন। তাহার খানিক দূর যাইতে বনের মধ্যে পুনরায় থুপ থুপ শব্দ আরম্ভ হইল। কাজ করিয়া ফিরিতে অন্নপূর্ণার কিছু বিলম্ব হইল। বাড়ি ফিরিয়া দেখিলেন খেন্তি উঠানের রোদে বসিয়া তেলের বাটি সম্মুখে লইয়া খোঁপা খুলিতেছে। তিনি তীক্ষ্ণ দৃষ্টিতে মেয়ের দিকে চাহিয়া দেখিয়া বলিলেন, এখনও নাইতে যাসনি? কোথায় ছিলি এতক্ষণ? খেন্তি তাড়াতাড়ি উত্তর দিল, এই যে যাই মা, এক্ষুনি যাব আর আসবো। খেন্তি স্নান করিতে যাইবার একটুখানি পরে সহায়রী সোৎসাহে 15-16 সের ভারী একটা মেটে আলু গাড়ি করিয়া কোথা হইতে আসিয়া উপস্থিত হইলেন এবং সম্মুখে স্ত্রীকে দেখিয়া কৈফিয়তের দৃষ্টিতে সেই দিকে চাহিয়াই বলিয়া উঠিলেন, ওই যে ওপাড়ার ময়সা চৌকিদার রোজই বলে, কর্তা ঠাকুর তোমার বাপ থাকতে তবু মাসে মাসে এদিকে তোমার পায়ের ধুলো পড়তো। আজকাল তো আর তোমরা আসো না। এই বেড়ার গায়ে মেটে আলু করে রেখেছি, তো দাদা ঠাকুর বরং। অন্নপূর্ণা স্থির দৃষ্টিতে স্বামীর দিকে চাহিয়া রইলেন। বরজপোতার বনের মধ্যে খানিক আগে কী করছিলে শুনি? সহায়রী অবাক হইয়া বলিলেন, আমি?
আমি কখনো না, এই তো আমি। সহায় হরির ভাব দেখিয়া মনে হইতেছিল তিনি এইমাত্র আকাশ হইতে পড়িতেছেন। অন্নপূর্ণা পূর্বের মতনই স্থির দৃষ্টিতে স্বামীর দিকে চাহিয়া রইলেন। চুরি তো করবেই, 3 কাল গিয়ে 1 কাল আছে। মিথ্যা কথাগুলো এখন বলো না, আমি সব জানি। মনে ভেবেছিলে আপদ ঘাটে গেছে আর কি, দুর্গার মা ডেকে পাঠিয়েছিল, ও পাড়ায় যাচ্ছি। শুনলাম বরজপোতার বনের মধ্যে কী সব থুপ থুপ শব্দ। এখন আমি বুঝতে পেরেছি, সারা পেয়ে শব্দ বন্ধ হয়ে গেল। যেই আবার খানিক দূর গেলাম, আবার দেখি শব্দ। তোমার তো ইহকালও নেই, পরকালও নেই। চুরি করতে, ডাকাতি করতে, যা করতে ইচ্ছা হয় করো, কিন্তু মেয়েটাকে আবার এর মধ্যে নিয়ে গিয়ে ওর মাথা খাওয়া কিসের জন্যে? তো অন্নপূর্ণা বেশ রেগে গেল এই মেটে আলু তোলা নিয়ে। তিনি এগুলো পছন্দ করেন না। বরজপোতার বনের মধ্যে অন্নপূর্ণা যে শব্দটা পেয়েছিল, সেই মাটি খোঁড়ার থুপথুপ শব্দ এবং মেটে আলু তোলার শব্দ, এই শব্দতে সে কিন্তু বুঝে গিয়েছিল যে একটা কিছু ঘটছে এই বরজপোতার বনের মধ্যে। তারপর মেটে আলু দেখে একদম ধুয়ে ধুয়ে চার করে নিয়ে সহায় হরি চাটুর্যে কিন্তু বেশ বকাঝকা করলেন। বললেন যে ইহকাল গিয়ে পরকালে ডেকেছে, তুমি যা খুশি করো, চুরি করো, ডাকাতি করো, যা খুশি করো, কিন্তু মেয়েটাকে কেন আবার এর মধ্যে জড়াচ্ছ? তো স্ত্রীর চোখের দিকে দৃষ্টির সামনে তাহার বেশি কথাও সহায় হরি হাত নাড়িয়া বরজপোতায় তাহার উপস্থিত থাকার বিরুদ্ধে কতগুলি প্রমাণ উত্থাপন করার চেষ্টা করিতে লাগিলেন, কিন্তু স্ত্রীর চোখের দৃষ্টির সামনে তাহার বেশি কথাও জোগাইল না, বা কথিত উক্তিগুলির মধ্যে কোনো পৌর্বাপর্য সম্বন্ধ খুঁজিয়া পাওয়া গেল না। আচ্ছা, এখানে বলছে যে স্ত্রীর চোখের সামনে, দৃষ্টির সামনে তিনি কিন্তু বেশি কথা বলতে পারছিলেন না, কারণ তিনি অনেক চেষ্টা করছিলেন ব্যাপারটাকে অন্যদিকে নিয়ে যাওয়ার, এবং কথা নিজের এই বরজপোতায় তাহার উপস্থিত থাকার বিরুদ্ধে কতগুলো প্রমাণ জোগাড় করতে তিনি চেষ্টা করছিলেন, কিন্তু আগেকার কোনো রকম সম্বন্ধ তিনি খুঁজে পেলেন না, যে কী বলবেন, বুঝতে পারলেন না কী বলবেন, এবং না পেরে তিনি কী করলেন না, একেবারে পুরো চুপ করে গেলেন। 8 ঘন্টা পরে খেন্তি স্নান সেরে ঢুকিলে সম্মুখস্থ মেটে আলুর দিকে একবার আর চোখে চাহিয়াই নিরীহ মুখে উঠানে আপনার অত্যন্ত মনোযোগের সহিত উঠানের আলনায়, উঠানে যে দড়ি টাঙানো থাকে সেই দড়িতে অত্যন্ত মনোযোগের সহিত নিজের কাপড় মেলিয়া দিতেছিল। অন্নপূর্ণা ডাকিলেন, খেন্তি, এদিকে একবার আয় তো, শুনে যা। মায়ের ডাক শুনিয়া খেন্তির মুখ শুকাইয়া গেল। শীতস্তত করিতে করিতে মার নিকট আসিলে তিনি জিজ্ঞাসা করিলেন, এই মেটে আলুটা দুজনে মিলে তুলে এনেছিস না? খেন্তি মার মুখের দিকে একটুখানি চাহিয়া থাকিয়া একবার ভূপতিত মেটে আলুটার দিকে চাহিল, পরে পুনরায় মার দিকে চাহিল, এবং সঙ্গে সঙ্গে ক্ষিপ্র দৃষ্টিতে একবার বাড়ির সম্মুখস্থ বাঁশঝাড়ের মাথার দিকেও চাহিয়া লইল। তাহার কপালে বিন্দু বিন্দু ঘাম দেখা দিল, কিন্তু মুখ দিয়া কথা বাহির হইল না। সে বুঝতে পারল যে মায়ের দৃষ্টির কাছে সে ধরা পড়ে গেছে, তাই জন্য তার কপালে কিন্তু বিন্দু বিন্দু ঘাম জমা হতে লাগলো। সে একেবারে কিন্তু কোনো কথা বলতে পারল না। অন্নপূর্ণা কড়া সুরে বলিলেন, কথা বলছিস না যে বড়, এই মেটে আলু তুই এনেছিস কি না? খেন্তি বিপন্ন চোখে মার মুখের দিকেই চাহিয়াছিল, উত্তর দিল, হ্যাঁ। অন্নপূর্ণা তেলে বেগুনে জ্বলিয়া উঠিয়া বলিলেন, পাজি, আজ তোমার পিঠে আমি আস্ত কাঠের চেলা ভাঙব, তবে ছাড়ব। বরজপোতার বনে গিয়েছে মেটে আলু চুরি করতে, সমত্ত মেয়ে বিয়ের যোগ্যী হয়ে গেছে কোন কালে, সেই এক গলা বিজন বন, যার মধ্যে দিন দুপুরে বাঘ লুকিয়ে থাকে, তার মধ্যে থেকে পরের আলু নিয়ে এলো তুলে। যদি গোসাইরা চৌকিদার ডেকে তোমায় ধরিয়ে দেয়, তোমায় কোন শ্বশুর এসে তোমায় বাঁচাতো? আমার জোটে খাবো না জোটে না খাবো, তা বলে পরের জিনিসে হাত, এ মেয়ে নিয়ে আমি কি করব মা? তিনি একদম হতাশ হয়ে বলছেন যে তা বলে পরের জিনিসে হাত, এই মেয়ে নিয়ে আমি কি করব মা? আমরা তো হতাশ হয়ে গেলে, কষ্ট পেলে মাকেই ডাকি, তো অন্নপূর্ণাও সেরকম মাকেই ডাকছে যে এরকম মেয়ে হলে কি করে তার বিয়েই বা দেবেন কি করে? তো সমাজে তো একটা বদনাম রটবে। অন্নপূর্ণা 2-3 দিন পর একদিন বৈকালে ধুলামাটি মাখা হাতে খেন্তি মাকে আসিয়া বলিল, মা দেখবে এসো।
অন্নপূর্ণা গিয়া দেখলেন ভাঙা পাঁচিলের ধারে একটা ছোট খোলা জমিতে কতগুলো পাথরকুচি ও কণ্টিকারির জঙ্গল হইয়াছিল। খেন্তি ছোট বোনটিকে লইয়া সেখানে মহা উৎসাহে তরকারির আওলাদ করিবার আয়োজন করিতেছে। আচ্ছা, আওলাদ মানে বাগান করতে চেষ্টা করছে, মানে বাগান যদি একটু হয় তাহলে তাকে আর চুরি করতে হবে না, এরকম একটা সুপ্ত মনোবাসনা তার মধ্যে রয়েছে যে যদি তার একটু সবজির বাগান হয়ে যায় তাহলে তাদের আর কষ্ট করতে হবে না, সেই সবজির বাগান থেকেই তারা একটু সবজি নিয়ে খেতে পারবে। তো যাই হোক, ছোট ছোট মানুষের অনেক সুপ্ত ইচ্ছা থাকে মনের মধ্যে, তো সেই সুপ্ত ইচ্ছাগুলো হয়তো পূরণ হয় না, আবার কোনো কোনো সময়ও হয়। তো তিনি খেন্তি কী করলো না, খেন্তি সেই সমস্ত বন জঙ্গল কেটে সেই মহা উৎসারে তরকারির বাগান করার আয়োজন করছে। ভবিষ্যম্ভাবী নানাবিধ কাল্পনিক ফলমূলের অগ্রদূত স্বরূপ বর্তমানে কেবল একটিমাত্র শীর্ণকায় পুঁশাকের চারা কাপড়ের ফালির গ্রন্থিবদ্ধ হইয়া ফাঁসি হইয়া যাওয়ার মতো। মানে ব্যাপারটা এরকম বলছে যে এখন তো খেন্তি অনেক কিছু ভাবছিল, অনেক কিছু গাছ বসাবে, কিন্তু সেসব কাল্পনিক। কিন্তু এই মুহূর্তে সে কী করছে যে একমাত্র একটা শীর্ণকায় মানে খুব খুব সরু একটা পুঁইশাকের চারা এনেছে কোথাও থেকে, এনে কি করছে না ওইখানে একটা জল বা মাটির মধ্যে সে পুঁতে দিয়েছে, এবং পুঁতে দিয়েছে যেহেতু একটা ছোট চারা এবং লতানে গাছ, সেহেতু একটা দড়ি দিয়ে সে মানে বাঁশের সঙ্গে বেঁধে দিয়েছে, একটা মানে লাঠি পুঁতেছে এবং তার সাথে একটা দড়ি দিয়ে গ্রন্থিবদ্ধ মানে একটা দড়ি দিয়ে সুন্দর একটা ফাঁস দিয়ে দিয়েছে, মানে দিয়ে তেমন পুঁইশাকের চারাটা দেখে মনে হচ্ছে কেউ যেন ফাঁসি হয়ে গেছে, কারোর যেন ফাঁসি হয়েছে, তো ওই চারা গাছটার যেন ফাঁসি হয়েছে এরকম একটা মনে হচ্ছে, কিন্তু ওটাকে সোজা করে রাখার জন্য ওই একটা দড়ির ফাঁস দিয়ে দিয়েছে ছোট। তো সে একটা পুঁইশাকের চারা পুঁতেছে। আসামির মতন ঊর্ধ্বমুখে একখণ্ড শুষ্ক কঞ্চির গায়ে ঝুলিয়া রহিয়াছে। সেই পুঁইশাকের চারাটা আসামির মতো ঊর্ধ্বমুখে মানে উঁচুর দিকে মুখ করে একখণ্ড শুষ্ক কঞ্চির গায়ে, মানে একটা ছোটো কঞ্চি লাগিয়ে দিয়েছে, দিয়ে ওর সাথে বেঁধে দিয়েছে, মানে কঞ্চিটা পুঁতে দিয়েছে মাটিতে, দিয়ে বেঁধে দিয়েছে। ফলমূলাদির অবশিষ্টগুলি আপাতত তার বড় মেয়ের মস্তিষ্কের মধ্যে অবস্থিতি করেছে। দিনের আলোয় এখনও তা বাহির হয়নি, মানে সে কী কী ফল লাগাবে বা কী কী গাছ লাগাবে সেটা তার মাথার মধ্যে মস্তিষ্কের মধ্যে মানে রয়েছে, এখনও সেটা বের হয়নি। অন্নপূর্ণা হাসিয়া বলিলেন, দূর পাগলি, এখন এই পুঁই ডাঁটার চারা পুঁতে কখনো? বর্ষাকালে পুঁততে হয়, এখন জল না পেয়ে মরে যাবে বাবা। খেন্তি বলিল, কেন? আমি রোজ জল ঢালব। অন্নপূর্ণা বলিলেন, দেখ, হয়তো বেঁচেও যেতে পারে, আজকাল রাতে খুব শিশির হয়, খুব শীত পড়িয়াছে। সকালে উঠিয়া সহায় হরি দেখিলেন তাহার দুই ছোট মেয়ে দোলাই গায়ে বাঁধিয়া রোদ উঠিবার প্রত্যাশায় উঠানের কাঁঠাল তলায় দাঁড়িয়ে আছে। একটা ভাঙা ঝুড়ি করে খেন্তি শীতে কাঁপিতে কাঁপিতে মুখুজ্জে বাড়ি হইতে গোবর কুড়িয়া আনিলা। সহায় হরি বলিলেন, আচ্ছা, এখানে একটা সুন্দর প্রশ্ন হতে পারে একটু, যে গোবর কুড়িয়ে এনেছে কোথা থেকে? মুখুজ্জে বাড়ি, চৌধুরীদের বাড়ি, নাকি চাটুর্যে বাড়ি, এরকম কিন্তু প্রশ্ন হতে পারে। তাই প্রত্যেকটা লাইন শোনার সময় কিন্তু মাথার মধ্যে একটু ভরে রাখো। হ্যাঁ মা খেন্তি, তা সকালে উঠে জামাটা গায়ে দিতে তোর কি হয়? দেখ দেখি, এই শীত। আচ্ছা দিদি, আচ্ছা দিচ্ছি বাবা, কই শীত তেমন তো। হ্যাঁ দে মা, এক্ষুনি দে, অসুখ বিসুখ 5 রকম হতে পারে, বুঝলি নে। সহায় হরি বাহির হইয়া গেলেন। ভাবিতে ভাবিতে গেলেন, তিনি কি অনেক দিন মেয়ের মুখের দিকে ভালো করিয়া চাহেন নাই? খেন্তির মুখ এমন সুশ্রী হইয়া উঠিয়াছে। জামার ইতিহাস নিম্নলিখিত রূপে বহু বৎসর অতীত হইল। হরিপুরের রাসের মেলা হইতে সহায় হরি কালো সার্জের এই 2.5 টাকা মূল্যের জামাটি ক্রয় করিয়া আনেন। এখানে আরেকটা প্রশ্ন হতে পারে, যেমন ধরো যে কোথা হইতে সহায় হরি জামা কিনেছিলেন, তাহলে হরিপুরের রাসের মেলা, নাকি হরিপুরে দোলের উৎসব, নাকি হরিপুরের 12 দোলের উৎসব, নানা রকম প্রশ্ন হতেই পারে। তো হরিপুরের রাসের মেলা হইতে কিনেছিলেন এই কালো সার্জের জামা।
কত টাকা মূল্য? 2.5 টাকা, 3 টাকা, 5 টাকা এরকম আসতেই পারে। তো এখানে 2.5 টাকা মূল্যের জামাটি ক্রয় করিয়া আনেন। ছিঁড়িয়া যাইবার পর তাহাতে কতবার রিফু ইত্যাদি করা হয়েছিল। রিফু মানে হচ্ছে জামাটিকে একটু সুতোর সাহায্যে একটু তালি দেয়া বা খুব ভালো করে একটু সেলাই করা। তো সম্প্রতি গত বৎসর হইতে খেন্তির স্বাস্থ্যোন্নতি হওয়ার দরুন জামাটি আর তাহার গায়ে হয় না। সংসারের এসব খোঁজ সহায়হরি রাখিতেন না। জামার বর্তমান অবস্থা অন্নপূর্ণারও জানা ছিল না। খেন্তির নিজস্ব ভাঙা টিনের তোরঙ্গের মধ্যে উহা থাকিত। পৌষ সংক্রান্তি সন্ধ্যাবেলা অন্নপূর্ণা একটি কাঁশিতে চালের গুঁড়া, ময়দা ও গুড় দিয়া চটকাইতেছিলেন। একটা ছোট বাটিতে 1 বাটি তেল। খেন্তি কুড়ুনির নিচে একটা কলার পাত পাড়িয়া 1 ঠেলা নারকেল করিতেছে। অন্নপূর্ণা প্রথমে খেন্তির সাহায্য লইতে স্বীকৃত হন নাই, কারণ সে যেখানে সেখানে বসে বনে বাদারে ঘুরিয়া ফেরে, তাহার কাপড় চোপড় শাস্ত্রসম্মত এবং সূচি নয়। অবশেষে খেন্তি নিতান্ত ধরিয়া পড়ায় হাত পা ধোয়াইয়া শুষ্ক কাপড় পরাইয়া তাহাকে বর্তমান পদে নিযুক্ত করিয়াছেন। আচ্ছা, এখানে বলছে সেদিন ছিল পৌষ পার্বণ বা পৌষ সংক্রান্তি। তো প্রত্যেকটি বাড়িতেই একটু আধটু পিঠে হয়েই থাকে। তো সন্ধেবেলা অন্নপূর্ণা, তো তখনকার সমাজে তো অনেক বেশি পিঠে হতো, কারণ কি নানা ধরনের পিঠে। এই পৌষ পার্বণের দিন খেজুর গুড়ের সাথে একটা মিশ্রিত একটা নারকেলের ছাই দিয়ে যে পিঠেটা বানানো হতো এবং ক্ষীর সহযোগে পাটিসাপটা বানানো হতো, তো অমৃত, অসাধারণ খেতে লাগতো। তো এখনও লাগে। তো সন্ধেবেলা অন্নপূর্ণা কাশিতে চালের গুঁড়ো, আচ্ছা কী দিয়ে পিঠেটা বানানো হয়েছিল এটার একটা কিন্তু হতে পারে, মানে একটা প্রশ্ন আসতে পারে। তো কিসে বানানো ছিল? একটা যে গোলা পাকানো হয় সেই গোলাটাকে বানানো হচ্ছিল, সেটা কিসে? না কাঁশিতে, বাটিতে, ডেকচিতে? কিন্তু হবে, উত্তর হবে কাঁশিতে। কী কী দিয়ে বানানো হচ্ছিল? না চালের গুঁড়ো, ময়দা আর গুড় দিয়ে। চালের গুঁড়ো, ময়দা আর গুড়। আচ্ছা, একটা ছোট বাটিতে 1 বাটি তেল। এবার কে নারকেল কোড়াচ্ছিল? না খেন্তি। খেন্তি নারকেল কোড়াচ্ছিল। আচ্ছা, এবার পরের লাইনে পরে আসছি আমি। ময়দার গোলা মাখা শেষ হইলে অন্নপূর্ণা উনুনে খোলা চাপাইতে যাইতেছেন। মানে উনুনে একটা খোলা চাপিয়া সে কিন্তু ময়দার গোলাটাকে দিয়ে পাটিসাপটা বানাবে। তো ছোট মেয়ে রাধি হঠাৎ ডান হাতখানা পাতিয়া বলিল, মা ওই একটু। অন্নপূর্ণা বড় গামলাটা হইতে একটুখানি গোলা তুলিয়া লইয়া হাতের আঙুল 5টি দ্বারা একটি বিশেষ মুদ্রা রচনা করিয়া সেটিকে রাধির প্রসারিত হাতের উপর দিলেন। আচ্ছা, এখানে আর একটা প্রশ্ন যে হতে পারে যে রাধি হঠাৎ ডান হাতখানা পাতিয়া বলিল, মা ওই একটু। কি একটু? তো অনেক কিছু দেয়া থাকবে, তার মধ্যে উত্তরটা হবে যে ওই এটা কে বলেছিল? ওই একটু কথাটার বক্তাকে? ওই একটু কথাটা রাধি বলেছিল, খেন্তি বলেছিল না পুঁটি বলেছিল? তার 3টে মেয়ে, সহায়হরি চাটুর্যের 3টে মেয়ে, তো 3টে ওনার নাম থাকবে এখানে, কিন্তু ওই একটু কথাটা বলেছিল রাধি। তো অন্নপূর্ণা বড় গামলাটা, আচ্ছা এরপরে আর একটা প্রশ্ন এখানে আসবে যে প্রসারিত হাতের উপর দিলেন মেজো মেয়ে অমনি পুঁটি ডান হাতখানা কাপড়ে তাড়াতাড়ি করে মুছিয়া লইয়া মার সামনে হাত পাতিয়া বলিল, মা আমায় একটু। এবার মা আমায় একটু, বক্তাকে? বক্তা হলো পুঁটি। এখানে অনেকের নাম দেয়া থাকবে পুঁটি, উত্তর হবে পুঁটি। তো খেন্তি সূচি বস্ত্রে নারিকেল করিতে করিতে লুব্ধ নেত্রে মধ্যে মধ্যে এদিকে চাহিতেছিল। এ সময় খাইতে যাওয়ায় মা পাছে বকে সেই ভয়ে চুপ করিয়া রইল। অন্নপূর্ণা বলিলেন, দেখি নিয়ে আয় খেন্তি ওই নারকেল মালাটা, ওতে তোর জন্য একটু রাখি। তো খেন্তির জন্য কী করল? খেন্তির জন্য নারকেল মালার মধ্যে একটু রেখে দিল। তো খেন্তি ক্ষিপ্র হস্তে নারকেলের উপরে মালাখানা যাতে ফুটা নাই সেখানে সরাইয়া দিল এবং অন্নপূর্ণা তাহাতে একটু বেশি করিয়া গোলা ঢালিয়া দিলেন। মেজো মেয়ে পুঁটি বলিল, জ্যাঠাইমারা অনেকখানি দুধ নিয়েছে, রাঙা দিদি ক্ষীর তৈরি করেছিল, ওদের অনেক রকম হবে। খেন্তি মুখ তুলিয়া বলিল, এবেলা আবার হবে নাকি? ওরা তো ওবেলা ব্রাহ্মণ নিমন্ত্রণ করেছিল, সুরেশ কাকাকে আর ওপাড়ার তিনুর বাবাকে। এবেলা তো পায়েস, ঝোলপুলি, মুখ থুকতে এইসব হয়েছে।